শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি সুরভি আক্তার, সহকারী শিক্ষক, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে আবার চলে আসলাম আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিয়ে। আশা করছি আমার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা বাসায় আছে এবং সুস্থ আছে। আজকে আমি তাদের একটা নতুন কবিতার ক্লাস দিয়ে চলে আসলাম। কবিতাটার নাম হচ্ছে, দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই, নারী, এবং এটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছি। তাহলে নতুন করে আজকে আমরা এই কবি পরিচিতিটা তো তোমাদের মনে হতে পারে আর কি পড়বো। আসলে প্রত্যেকটা কি কবি সাহিত্যিকদের বিষয়গুলোই আমরা কি করি, পূর্বের ক্লাসেও পড়ি এবং পরবর্তী ক্লাসেও পড়ে থাকি। কিন্তু পরবর্তী ক্লাসে যখন আমরা পড়ি, প্রত্যেকবারই আমরা কি নতুন কোনো তথ্য সেই কবি বা লেখক সম্পর্কে পাই। আর এই কারণেই দেখো প্রত্যেকবারই কি আমরা কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি একই থাকলে আমরা সেই লেখক বা কবি সম্পর্কে জানি। এই কারণেই যে আমরা কি নতুন কোনো ক্লাসে উঠলে নতুন কোনো তথ্য আমরা সেই কবি পরিচিতি সম্পর্কে পেয়ে থাকি। তাহলে আজকে দেখো আমরা এই কবিতার, নারী কবিতার কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। কবি পরিচিতিটা আজকে আমরা সবাই পড়বো। তাহলে সবাই লক্ষ্য করো, দেখো লেখা আছে বইয়ে, কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো তার জন্ম সাল ইংরেজি এবং বাংলা দুটো মাসে দেয়া আছে। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। দেখো তার প্রথম যে কবিতাটা বিদ্রোহী বলছে যে এটা কি বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হলে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে, এবং আমরা জানতে পারলাম কি যে প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে। এবং এই মহাযুদ্ধ শুরু হলে তিনি কি করেছেন, বিদ্রোহ কবিতায় তিনি আসলে মূলত কি করেছেন, ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন। যে আমরা যে পরাধীন, ভারতবর্ষ যে পরাধীন, সে পরাধীনতা নিয়ে লিখেছেন। লেখা আছে তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। যেখানেই তিনি অন্যায় দেখেছেন, সশরীরে না হলেও তার লেখনীর মাধ্যমে তিনি কি করেছেন, বিদ্রোহ এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন। আর অবিচার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তাকে মূলত কি করা হয়েছিল, বলা হয় বিদ্রোহী কবি। তাহলে এই যে বিদ্রোহী কবি উপাধি দেওয়ার যে কারণটা, সেটা আজকে আমরা জানতে পারলাম যে কি করেছে, পরাধীনতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমাদের কবি কি করেছে, প্রতিবাদ করেছেন বলেই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা বলতে এখানে মূলত কি বোঝানো হয়েছে, যে তার কাছে কি ছিল না, কোনো বর্ণভেদ, ধর্মভেদ ছিল না। হিন্দু মুসলিম এটা নিয়ে সে কি করতো না, এই ভেদ থেকে সে ছিল অনেক দূরে। এ কারণেই তাকে বলা হয় অসাম্প্রদায়িক চেতনা। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তাহলে দেখাও, সাহিত্যের অনেকগুলো শাখা, এবং প্রত্যেকটা শাখাতেই আমরা কি পাই, কবি কাজী নজরুল ইসলামের কোনো না কোনো সাহিত্যকর্ম পেয়েছি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, সাম্যবাদী। দেখো এই কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবির সাথে সাথে আরেকটা উপাধি দেওয়া হয়, সেটা হচ্ছে সাম্যবাদী কবি। এই সাম্যবাদ শব্দটার মানে হচ্ছে সমতা। সাম্যবাদী কথাটার মানে হচ্ছে সমতা, এবং এই সমতা মানে হচ্ছে সমান অধিকার। এখানে সাম্য বলতে কি, সমতা মানে প্রত্যেকের, সেটা হতে পারে বর্ণভেদ কিংবা তোমার লিঙ্গভেদ, সব ক্ষেত্রে কি বলছে, সে সমতা, সমান অধিকারের কথা বলেছে। আর এ কারণেই তাকে বলা হচ্ছে সাম্যবাদী চেতনার। এবং তিনি আরো কি কি বিষয়টা এনেছেন তার উল্লেখযোগ্য গল্প সাহিত্যকর্মে, চেতনাভিত্তিক কবিতা,
শ্যামা সঙ্গীত, ইসলামিক গান ও গজল। শ্যামা সঙ্গীত, দেখো আমরা কিন্তু কবির পরিচয় পেয়েছি কি তিনি অসাম্প্রদায়িক চেতনা, এই জন্য দেখো শ্যামা সঙ্গীতটা মূলত কি হিন্দু ধর্মের তারা কি করে থাকেন, তারা তাদের যে প্রার্থনার ক্ষেত্রে এই সঙ্গীতটা ব্যবহার করে থাকেন। ইসলামিক গান এবং গজল লিখে তিনি প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। কুশলতা শব্দের অর্থ হচ্ছে নৈপুণ্যতা, চমৎকার অভিব্যক্তি যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কুশলতা। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। ছেদ মানে হচ্ছে বাধা বা বিঘ্ন ঘটা, শব্দটা এই কারণেই ব্যবহার করা হয়েছে ছেদ ঘটে, যে তিনি কি ছিলেন, তিনি কি করেছেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে 43 বছর বয়সে তিনি সাহিত্য সাধনা থেকে কিছুটা ভাটা পড়ে যান। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, মানে ভারতবর্ষের তখন ছিল, এবং তাকে সপরিবারে ঢাকায় আনা হয়েছে কত সালে, 1972 সালে। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। ডিলিট শব্দটার অর্থ হচ্ছে ডক্টর অফ লিটারেচার, মানে সাহিত্যে ডক্টরেট ডিগ্রি। তাকে এই উপাধিটা দিয়েছেন কারা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তাহলে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছে কবে, 1976 সালে, এবং আমরা আরো একটা বিষয় পেলাম ওই সালেই তিনি কি পেয়েছিলেন, 21 পদক। তিনি আমাদের জাতীয় কবি এবং তাকে কি মর্যাদা দেওয়া হয়েছে, বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে তাকে। এবার আসো আমরা তার কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্বন্ধে জানবো। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে প্রথমে লেখা আছে কাব্যগ্রন্থগুলোর নাম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ দেওয়া আছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দু, চক্রবাক। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ এখানে মূলত কি অনেকগুলো কবিতা যে একসাথে যখন আমরা পাই তখন সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ। দেখো এরপরে তার উপন্যাস গ্রন্থ আছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এই দুটো হচ্ছে তার উপন্যাস। গল্প গ্রন্থের মধ্যে এখানে লেখা আছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, এবং তার নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করবে আমি প্রত্যেকটা সাহিত্যকর্ম থেকে একটা করে নাম লিখেছি। তাহলে তোমাদের তো প্রশ্ন এভাবে আসবে যে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি, তার উল্লেখযোগ্য উপন্যাস কোনটি। এ কারণে তোমরা মনোযোগ দিয়ে তার এই সাহিত্যকর্মগুলো পড়বে। কবি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যু সাল হচ্ছে 1976 সাল। 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমরা কি পেলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা নতুন কিছু তথ্য এবং পুরনোটাও জানলাম। এই তথ্যগুলো কি হবে আমাদের শুধুমাত্র কি জ্ঞানমূলক কিংবা প্রশ্নের উত্তর হিসেবেই নয়, আমরা তার সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম, যে আমাদের জাতীয় কবি তার সম্পর্কে কি আমাদের কিছু উল্লেখযোগ্য পরিচিতি আমাদের আজকে জানা হলো। তাহলে আশা করছি আমার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছে এবং তাদের কি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই কবিতার মূল আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।